হ্যালো ফ্রেন্ডস, আমরা সারাদিনে 24 ঘন্টায় যে সমস্ত কাজগুলো করি, বিশেষ করে হাত নাড়ানো, কথা বলা, এই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আমাদের একটা শক্তির প্রয়োজন হয়। আর এই শক্তিগুলো কোথা থেকে আসে? আমাদের দেহের অজস্র যে কোষ আছে, এই কোষের ভিতরে প্রচুর বিপাকক্রিয়া হয়, আর এই বিপাকক্রিয়ার মাধ্যমে এটিপি বা শক্তির উৎপাদন হয়। আর এই যে বিপাকক্রিয়া হয়, এর প্রধান জ্বালানি হলো অক্সিজেন। আমাদের রক্তের প্রধান যে উপাদান, যেটা হলো হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনই এই অক্সিজেনকে আমাদের ফুসফুস থেকে কিন্তু কালেক্ট করে বা সংগ্রহ করে আমাদের দেহের সর্বত্র যে কোষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ কিন্তু করে। কিন্তু এই রক্তের প্রধান উপাদান যে হিমোগ্লোবিন, এর কথা বলছি আমি, এটা যখন কমে যায়, এর মাত্রা যখন কমতে শুরু করে, তখন আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের সংকেত দিতে শুরু করে। এই সংকেতগুলোকে আপনাকে চিনে নিতে হবে। যদি না চিনতে পারেন, তাহলে কিন্তু আপনি মারাত্মক কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। আর আমি আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন সংকেতগুলিকে আপনি একদম এড়িয়ে যাবেন না, প্রথম। দ্বিতীয়ত হলো কিছু বেস্ট বা সেরা খাবার নিয়ে আলোচনা করব, যে খাবারগুলি খাওয়া শুরু করলে আপনার দেহে এরকম হিমোগ্লোবিনের মাত্রা যে কমে যাচ্ছিল, সেটা তো প্রতিরোধ হবে, সঙ্গে আবার নতুন করে আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়তে শুরু করবে। শেষে আমি এটাও বলবো যে কোন কোন যে সাবধানতা অবলম্বন করা উচিত এই খাবার খাওয়ার সময়। শুধু এই খাবারগুলো খেতে শুরু করলেন আর আপনাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়তে শুরু করবে, তাই নয়। এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে বলি, হিমোগ্লোবিন কমে যাওয়ার কিছু বিশেষ সংকেত আমাদের দেহে দেখা দেয়। এমন নয় যে হঠাৎ করে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেল আমাদের দেহে আর আমরা বিপদের সম্মুখীন হয়ে গেলাম। এক নম্বর হলো, আপনার গায়ের ত্বকের রং একদম ফ্যাকাশে হতে শুরু করবে, সাদাটে রঙের হয়ে যাবে। দ্বিতীয়ত হলো, প্রচণ্ড দুর্বলতা এবং ক্লান্তি অনুভব হবে। আপনি সামান্য কোনো কাজ করতে গেলেই একদম পুরো দুর্বল হয়ে যাবেন, আপনার দেহে সেরকম শক্তির কোনো উৎস থাকবে না, কোনো এনার্জি থাকবে না। 3 নম্বর হলো শ্বাস প্রশ্বাসের কষ্ট। আপনি সামান্য কোনো কাজ করতে গেলেন, আপনি হাঁপিয়ে যাবেন, কারণ আপনার দেহে কিন্তু হিমোগ্লোবিন কম হয়ে যাওয়া মানে অক্সিজেনের মাত্রাটাও কম হতে শুরু হওয়া। 4 নম্বর হলো, আপনার হার্টবিট বা হৃদকম্পন কিন্তু হার বেড়ে যাবে, তার রেটটা বেড়ে যাবে। এছাড়াও আপনার মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, এরকম সমস্যা দেখা দিতে পারে। আর 5 নম্বর হলো, আপনার হাত এবং পায়ের তালু, যেটা পায়ের তালু এবং হাতের তালু, এই দুটো কিন্তু ঠান্ডা ঠান্ডা অনুভব হতে শুরু করবে। তো এই যে লক্ষণগুলি আমি সংক্ষেপে বললাম, এগুলি দেখলেই আপনাকে চট করে মাথায় বুঝে নিতে হবে যে আমার কিন্তু রক্তের হিমোগ্লোবিন কম হতে পারে। এর জন্য আপনি কি করে বুঝবেন? আরও ভালোভাবে বোঝার জন্য আপনাকে ব্লাড টেস্ট করতে হবে। সেটা সিবিসি হতে পারে বা হিমোগ্লোবিন পার্সেন্টেজের টেস্টও হতে পারে। আপনি যদি এই টেস্ট করেন, তাহলে আপনি বুঝে যাবেন আপনার দেহে হিমোগ্লোবিনের মাত্রাটা কত আছে। সাধারণভাবে আমরা যেটা জানি, পুরুষদের ক্ষেত্রে 13.5 মিলিগ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন হওয়াটা স্বাভাবিক, এবং মহিলাদের ক্ষেত্রে 12 মিলিগ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিনের মাত্রাটা থাকাটাই স্বাভাবিক। এর থেকে যদি কম হয়, তাহলে কিন্তু আমরা বুঝে যাবো যে আমাদের মধ্যে অ্যানিমিয়া তৈরি হয়েছে বা সূত্রপাত ঘটেছে। তো আমরা এই খাবারগুলিকে প্রধানত 3টে ভাগে ভাগ করব। প্রথমে হলো ফল, তারপরে সবজি, এবং শেষে হলো মাছ এবং মাংস। তো ফলের মধ্যে প্রথম ফল হলো বেদানা। এই বেদানাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ফোলেট থাকে, ভিটামিন সি থাকে, যেগুলি আমাদের দেহের এই রক্তের হিমোগ্লোবিনের মাত্রাটাকে বাড়াতে ব্যাপক সাহায্য করে। যদি আপনি সুগারের পেশেন্ট হন, তাহলে বেদানাকে আপনি চেষ্টা করবেন চিবিয়ে খাওয়ার। আর যদি আপনি সুগারের পেশেন্ট না হন, তাহলে অবশ্যই আপনি যে কোনোভাবেই, যে কোনো উপায়ে এই বেদানাকে খেতে পারেন। এর পরের খাবার হলো খেজুর। এই খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ফোলেট থাকে, ভিটামিন B6 থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফাইবার থাকে, ক্যালসিয়াম থাকে। কি থাকে না খেজুরে? খেজুর নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি আগেই, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দরকার হলে আপনি দেখে নেবেন। তো এই খেজুর আপনি প্রতিদিন সকালবেলায় ব্রেকফাস্টের সময় 2টো করে খেতে পারেন, অথবা আপনি স্যালাডের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। যে কোনো উপায়ে আপনি খাবেন। যারা ডায়াবেটিসের পেশেন্ট, তারা খেজুর খাবেন কিনা সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাও আপনি অবশ্যই দেখবেন। এর পরের ফল হলো তরমুজ। এই তরমুজে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং প্রচুর পরিমাণে জল থাকে। প্রায় 95% এতে ওয়াটার কন্টেন্ট থাকে, যেটা আমাদের দেহের ডিহাইড্রেশন তো মেটাবেই, সঙ্গে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতেও কিন্তু দারুণ সাহায্য করে। এর পরের ফল হলো কিশমিশ। এই কিশমিশের স্বাস্থ্য উপকারী গুণগুণ সম্বন্ধে আমরা প্রায় সবাই জানি যে কতটা উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। এই কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন সি থাকে, এছাড়াও আরও বিভিন্ন উপকারী মাইক্রোনিউট্রিয়েন্ট মজুদ থাকে। এতে প্রচুর পরিমাণে ইনগ্রেডিয়েন্ট থাকে, যেগুলি আমাদের দেহের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কিন্তু দারুণভাবে সক্ষম। এর পরের যে ফলের কথা আমি বলবো, সেটা হলো অ্যাপেল। অ্যাপেল বা আপেল, এই আপেলে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন সি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, যেগুলি এই আয়রন যে আমরা খাচ্ছি, এর সঙ্গে যে ভিটামিন সি থাকছে, সেগুলিও কিন্তু আমাদের দেহে আয়রনের শোষণকে বা অ্যাবজর্পশনকে ত্বরান্বিত করতে সাহায্য করে, এবং আমাদের দেহে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতেও কিন্তু একই রকমভাবে সক্ষম। এছাড়াও আরও
প্রচুর বিভিন্ন ধরনের ফল রয়েছে, যে ফলগুলি আয়রন কন্টেনিং, যে ফলগুলি খেলে আমাদের দেহে কিন্তু রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়তে শুরু হবে। এবার আমরা শাকসবজি সম্বন্ধে আলোচনা করব। প্রথম যে সবজির কথা বা শাকের কথা আমি বলবো, সেটা আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে খুবই অ্যাভেলেবেল। যদি আপনার বাড়ি গ্রামে হয় তাহলে এটাকে একদম মিস করবেন না। যদি আপনার মধ্যে এরকম অ্যানিমিক কন্ডিশন থাকে, সেটা হলো কুলেখাড়া শাক। এই কুলেখাড়া শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ফোলেট থাকে, ভিটামিন B6, ভিটামিন B12, এছাড়াও ভিটামিন সি প্রচুর পরিমাণে মজুদ থাকে। কুলেখাড়া শাককে আপনি প্রতিদিন থেতো করে নিয়ে সেটার 1 চামচ বা 2 চামচ 1 গ্লাস জলে মিশিয়ে খেতে পারেন। তার সঙ্গে আপনি মধু বা লেবু মিশিয়ে খেতে পারেন। এছাড়াও আপনি যদি এটা মনে করেন যে আমি এরকমভাবে ডাইরেক্ট খাবো না, তাহলে আপনি কিছু পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে চটকে ছেঁকে নিয়ে সেই জলটার মধ্যেও আপনি মধু বা লেবু মিশিয়ে প্রতিদিন 1 গ্লাস খেতে পারেন। তাহলেও আপনার মধ্যে একই রকম উপকার আসবে। আপনার দেহে যদি অ্যানিমিক কন্ডিশন থাকে, তাহলে কুলেখাড়া শাক আপনার জন্য প্রধান উপকারী একটা সবজি হতে পারে। দ্বিতীয় নম্বর হলো পালং শাক। এই পালং শাককে আমরা জানি স্পিনাচ বা পালং শাক হলো আয়রনের একটা খুব ভালো উদ্ভিজ্জ উৎস। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ফোলেট থাকে, যা আমাদের দেহের রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতে কিন্তু সাহায্য করে। এছাড়াও পালং শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটাও আমাদের রক্তের যে নিউট্রিশন সেটাকে বজায় রাখতেও কিন্তু দারুণ সাহায্য করে। 3 নম্বর হলো কুমড়োর বীজ। কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, এছাড়াও আরও হেলদি ফ্যাটস প্রচুর পরিমাণে মজুদ থাকে, আয়রন থাকে। এরা কী করে, আমাদের দেহে রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা যদি কমতে শুরু করে, সেটাকে বাড়াতে কিন্তু দারুণভাবে সাহায্য করে। এরপরে যে সবজি সেটা হলো ব্রোকলি। ফুলকপির মতোই দেখতে, কিন্তু সবুজ রঙের হয়। যারা জানেন না তাদের বলে রাখি, এই ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে স্বাস্থ্য উপকারী গুণাগুণ রয়েছে। এতে প্রচুর ফাইবার থাকে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আয়রন থাকে, ভিটামিন সি থাকে, এছাড়াও আরও প্রচুর উপকারী মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ইনগ্রেডিয়েন্ট মজুদ থাকে, যেগুলি আমাদের দেহে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কিন্তু দারুণভাবে সক্ষম। এরপরে সবজি হলো বিটরুট। বিটকে আমরা সবাই চিনি, বাজারে খুব সহজলভ্য একটা সবজি। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ফোলেট থাকে, ভিটামিন B6 থাকে, এছাড়াও আরও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে। বিটরুটকে আপনি জুস করেও খেতে পারেন, আপনি ডাইরেক্ট স্যালাড বানিয়েও কিন্তু খেতে পারেন। লাল রঙের যে কোনো সবজির মধ্যে বা ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো লাল রঙের যে কোনো ফল বা সবজিকেই আপনার মিস করা উচিত হবে না যদি আপনার মধ্যে অ্যানিমিক কন্ডিশন থাকে। এরপরে যেটা হলো পালং শাকের মতোই দেখতে, সেটা হলো কেল। এই কেলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন সি থাকে, ফোলেট থাকে, ভিটামিন B6 থাকে, ভিটামিন সি থাকে। খুবই উপকারী আমাদের শরীরের জন্য, আমাদের দেহের ওপর প্রচুর উপকারী গুণাগুণ এর রয়েছে। এর মধ্যে সবথেকে যেটা অন্যতম প্রধান উপকার, সেটা হলো আমাদের দেহের রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতে কিন্তু খুব সাহায্য করে। এরপর হলো মিষ্টি আলু বা সুইট পটেটো। এই সুইট পটেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ফোলেট এগুলি মজুদ থাকে। এটা চোখের স্বাস্থ্য তো খুব সুন্দরভাবে মেনটেন রাখে। এই সঙ্গে আমাদের দেহে যদি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু খুব উপকারী একটা ভূমিকা পালন করে। তো মিষ্টি আলু খাওয়ার অনেক নিয়ম আছে। আপনি রান্না করে খেতে পারেন, আপনি এটাকে পুড়িয়ে নিয়ে সেটা খেতে পারেন, অথবা আপনি স্যালাডের হিসাবেও কিন্তু স্যালাডের মতো করেও খেতে পারেন। এই সবজিগুলো ছাড়াও কিছু হোল গ্রেন আছে, যেগুলি খেলে আমাদের দেহের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু বাড়তে শুরু করে। এরপরে আমি বলবো একটা বাদামের কথা, আলমন্ড বাদাম। এই বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, আয়রন, এছাড়াও আরও হেলদি ফ্যাট মজুদ থাকে, যেগুলি আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কিন্তু দারুণ সাহায্য করে। এরপরে আমরা মাছ এবং মাংস নিয়ে আলোচনা করব। দেখুন, অনেকজনাই শাকাহারী আছেন যারা মাংস খেতে চান না, কিন্তু মাংসে যে আয়রনটা থাকে সেটা আমাদের দেহে ইজিলি অ্যাবজর্ব হয় বা শোষণ হয়। তো আপনাকে মাথায় রাখতে হবে, যেরকম লিন প্রোটিন আছে, এগুলি যেমন অর্গ্যান মিট আছে, মানে চিকেন বা মাটনের যে গিলা, মেটে, কলিজা এগুলো হয়, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই আয়রনগুলি আমাদের স্টোমাকে বা আমাদের যে ইন্টেস্টাইন বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে খুব ইজিলি, খুব সহজভাবেই শোষণ হতে শুরু করে। মাংসাশী না হন, যদি আপনি মাংস ভালো না বাসেন, তাহলেও আপনার কিন্তু হিমোগ্লোবিন বাড়ানোর আরেকটা উপায় আছে, সেটা হলো মাছ। মাছের মধ্যে বিশেষ করে সামুদ্রিক কিছু মাছ আছে, যেমন স্যামন, ম্যাকরেল, তারপরে সার্ডিন, টুনা। এই মাছগুলিতে যেরকমভাবে আয়রন প্রচুর পরিমাণে থাকে, সেরকম জিঙ্ক থাকে, সেলেনিয়াম থাকে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাটি অ্যাসিড বা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড মজুদ থাকে, যেগুলি আমাদের দেহের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কিন্তু দারুণ সাহায্য করে। এবার যে টিপসের কথা আমি বলেছিলাম প্রথমে, সেটা হলো আমি যে সবজির কথাগুলো প্রথমে বললাম, যেগুলিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আপনাকে মাথায় রাখতে হবে, আপনি আয়রন কন্টেনিং খাবারই খেলেন, কিন্তু আপনি কিছু নিয়ম মানলেন না, তাহলে কিন্তু আপনার দেহে আয়রনটা শোষিত হবে না বা অ্যাবজর্ব হবে না। তার জন্য আপনাকে কিছু উপায়
মেনটেন করতে হবে, কিছু পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। প্রথম পদ্ধতি হলো প্রত্যেকটা আয়রন কন্টেনিং সবজির সঙ্গে যদি আপনি তাকে ডাইরেক্ট খান, তাতে যে ভিটামিন সি আছে সেটা তো আপনার দেহে ঢুকবেই, সঙ্গে ভিটামিন সি এর ঠিকঠাকভাবে কিন্তু সাপ্লাই হওয়া উচিত, কারণ এই ভিটামিন সি হেল্প করে আমাদের দেহে আয়রনকে শোষণ হতে বা অ্যাবজর্পশন হতে। অতএব যদি আপনি কুলেখাড়া শাককে ফুটিয়ে নেন বা যদি কোনো সবজিকে আপনি রান্না করে খান, তাহলে কি হয় আমরা জানি ভিটামিন সি হিটে নষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনাকে রান্নার পর বা কুকিংয়ের পর সেই সবজির সঙ্গে লেবু মিশিয়ে কিন্তু খেতে হবে। সাইট্রাস ফ্রুট প্রচুর আছে যেগুলির মধ্যে প্রচুর ভিটামিন সি মজুদ থাকে, তার মধ্যে লেবু অন্যতম, যেটাকে আমরা সবাই ভালোবাসি। এই লেবুকে ওইগুলোর মধ্যে কিন্তু মিশিয়ে খাওয়ার অভ্যেস একটা তৈরি করতে হবে। 2 নম্বর হলো এই আয়রন কন্টেনিং যে খাবারগুলোর কথা আমি বললাম, এইগুলো খাওয়ার পর কোনো রকম কফি বা চা খাওয়া যাবে না, কারণ এর মধ্যে যে ক্যাফাইন থাকে বা যে কেমিক্যালগুলি থাকে সেগুলি আমাদের আয়রনের যে শোষণ যে প্রক্রিয়া তার উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে। তো আপনাকে যদি চা এবং কফি খেতেই হয় তাহলে আপনি আপনার লাঞ্চ বা ডিনারের মধ্যে যে কোনো সময়ে খান সেটা। আর 3 নম্বর হলো ক্যালসিয়াম জাতীয় খাবারও কিন্তু আপনাকে এই আয়রন কন্টেনিং খাবার খাওয়ার পরে কিন্তু খাওয়া যাবে না, কারণ ক্যালসিয়ামের শোষণ এবং সঙ্গে আপনার আয়রনের শোষণ এই দুটো প্রক্রিয়ার মধ্যেই কিন্তু একটা হ্যাজার্ড আসতে পারে, একটা বাধা ঘটতে পারে। তো যদি আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার খান, যেমন দুধ আছে, দই আছে, কলা আছে, এগুলি কিন্তু আপনাকে খেতে হবে কখন, অন্য একটা সময়ে। আর যদি আপনি আয়রন কন্টেনিং খাবার খান তার জন্য কিন্তু আলাদা একটা সময় আপনাকে বের করে নিতে হবে। তো মাথায় রাখতে হবে সুস্থ থাকার জন্য আমাদের দেহে কিন্তু অক্সিজেনের প্রচুর সাপ্লাই হওয়া এবং ঠিকঠাকভাবে মাত্রা বজায় থাকাটা খুবই জরুরি। আর অক্সিজেনের মাত্রা ঠিকঠাকভাবে বজায় থাকতে হলে আমাদের দেহে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাকভাবে বজায় থাকাটা অপরিহার্য এবং খুবই গুরুত্বপূর্ণ। আর হিমোগ্লোবিন হলো আমাদের রক্তের একটা প্রধান উপাদান, অন্যতম প্রধান উপাদান, যেটা মাত্রা কমতে শুরু করলে মারাত্মক বিপদের সম্মুখীন কিন্তু আমরা হতে পারি। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনার ধারণা ক্লিয়ার হয়েছে কোন কোন খাবারগুলি খেলে আপনার এরকম অ্যানিমিক কন্ডিশন বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার হাত থেকে আপনি মুক্তি পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি। আর আপনার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে কিনা সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ততদিন আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।